নমস্কার। আমরা এসে গেছি বাংলা আবারের শনিবারের আড্ডায়। আজকের বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা কমলাকান্ত বলেও জানি। আচ্ছা, আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর শক্তি রায়চৌধুরী। শক্তি আমার বান্ধবী এবং ভীষণ গুণী মানুষ। উনি দক্ষিণ কলকাতার একটি কলেজের শুধু হেড অফ দ্য ডিপার্টমেন্টই নন, তার সঙ্গে উনি একজন খুব খ্যাতনামা অভিনেত্রী। তিনি আইসিসিআর এর দ্বারা মানে তাকে আমরা আইসিসিআর এ দেখেছি এবং তাদের দ্বারা উনি সম্মানিত হয়েছেন। তার এমপ্যানেল যাকে বলে, তিনি একাঙ্ক নাটক করেন, প্রচুর ছবিতে অভিনয় করেছেন, প্রচুর নাটকের উনি ডিরেকশন দিয়েছেন। আজকে সময় খুব কম, আজকে একদিন আমরা শুধু ওর সম্বন্ধে জানবো, ওকে নিয়েই আমরা আলোচনা করব। আজকে ওর মুখ থেকে শুনবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্বন্ধে, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, যার 56 জন্মদিন ছিল। আজকে তাকে নিয়ে আলোচনা। আমরা চলে যাচ্ছি ডক্টর শক্তি রায়চৌধুরীর কাছে। শক্তি, নমস্কার। আমাকে সংঘমিত্রা চৌধুরী একটা সুন্দর প্ল্যাটফর্ম দিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলার। এত ধৃষ্টতা আমার নেই, আমার বিদ্যা বুদ্ধি খুব কম। ওনাদের পাণ্ডিত্যের গভীরে ঢোকার মতো আমি নিজে ভীষণই শঙ্কাবোধ করছি। আর এমন একজন মানুষের সম্পর্কে বলা, সে বাঙালির একজন সাহিত্য সম্রাটই নন, প্রাবন্ধিক। উনি আগে বলে দিল কমলাকান্তের দপ্তর ছদ্মনামে লেখা। উনি আমাদের কাছে বাঙালি জীবনে একজন নমস্য ব্যক্তিত্ব। ওনাকে বুঝতে গেলে শুধু স্বশিক্ষিত না, দন্তের সবাই স্বশিক্ষিত, সুশিক্ষিত হতে হবে। ওনার পঠন পাঠন বিষয় এবং ওনার পাণ্ডিত্যের গভীরে ঢোকার মতো সত্যি আমি একদম প্রথমেই আমার কাছ থেকে আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেক ভুল ভ্রান্তি হবে, এক একটা মানুষকে এক এক রকম ভাবে তো আমরা দেখি বুঝি। সংঘমিত্র আমার সম্পর্কে বললো, এখন এখানে বললেন না, আমি ওকে তুই তোকারি সম্বন্ধে, কিন্তু একটা জায়গায় বসে ওকে আমি সত্যি ভালোবাসি, ওর ডাকে সাড়া না দিয়ে পারলাম না। এবং ওর জন্য আমার অনেক পুরনো পড়াশোনা আবার একটু পড়া হলো। ছোটবেলা যখন প্রথম জয় জয়ন্তী সিনেমাটা দেখি, তখন শুরু করেছিলাম বন্দে মাতারাম বলে ডাক দিল কে? ঋষি বঙ্কিম। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা পাচ্ছি, ঋষি বঙ্কিম। অনেক বছর পরে কিছু ছোট 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 বই পড়ছি, বাড়িতে পরিবেশের পড়াশোনার পরিবেশ থাকাতে, মা স্কুলে পড়াতেন, বাবা বা যেরকম যে কালচারে যে আমরা বড় হয়েছি, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিশাল বড় ভূমিকা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভালোবাসা অমর্যাদা করি না, এটা করি না, সেটা করি, সেই লাইনগুলো আমাদের ছোটস্থ কণ্ঠস্থ হয়ে গেছিল। তখনও পড়া বুঝতে পারিনি। তারপরে 6-7 একটু পড়েছি, ভালো বুঝতে পারিনি। 7-8 প্রচন্ড কঠিন লাগতো, শব্দ ভাষা, শব্দ চয়ন, বেশ কিছু পাণ্ডিত্য বা কিছুটা পড়াশোনা না জানলে বঙ্কিমচন্দ্রকে বোঝা খুব মুশকিল। যখন সংস্কৃত নিয়ে পড়াশোনা শুরু করলাম, তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভালোবেসে ফেললাম। পরতে পরতে লাইন পাচ্ছি। প্রথমেই বলি, আমরা বঙ্কিমচন্দ্রকে নিয়ে একজন বাঙালি হিসেবে গর্ববোধ করব। উনি প্রথম, আমার মনে হয়, ঐতিহাসিক বঙ্কিমচন্দ্র বলে আমরা বলতে পারি। উনি সবসময় বলছেন, আমি নিজের কথা বলিনি, সংসদের দ্বিতীয় খণ্ডের সেখানে বলছেন বাংলার ইতিহাস সম্পর্কে, বাঙালি কে, আমরা নিজের আত্মবিস্তৃত জাত, আমরা নিজেদের সম্পর্কে গর্ব করতে পারি না, কিন্তু বাঙালি সম্পর্কে উনি যে কি ধরনের ধারণা দিয়েছেন, যে একটা বাংলার ইতিহাস দরকার। উনি বলছেন বাংলার ইতিহাস চাই, নহিলে বাঙালি কখনো মানুষ হইবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে বাঙালি হিসেবে গর্ববোধ করি, সেই জন্য বলছি উনি কিন্তু প্রথম আমার মনে হয় যে মানুষ, যে নাকি বলেছেন যে বাংলার ইতিহাস চাই, নহিলে বাঙালি মানুষ হইবে না। তিক্ত নিম্ন বৃক্ষের বীজ হইতে নিম্নই জন্মে। তাহলে বাংলার
ইতিহাস আছে কি, দরকার আছে কি আদৌ? উনি কিন্তু, এবার মনে রাখতে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন জাবরেল ডেপুটি কালেক্টর, তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, ইংরেজের অধীনে চাকরি করা। তার বাবাও যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজের অধীনে চাকরি করেছেন, এবং তার দাদাও। আমরা সেই পালামৌ তো পড়েছি না, বন্যার আগুনে সুন্দর শিশুরা মাতৃ করে, এগুলো আমাদের মুখে মুখে ঘরে ঘরে। সেখানে উনি বলছেন, ওই জায়গায় দাঁড়িয়ে ইংরেজের একজন কর্মচারী হয়ে তিনি পরিষ্কার বলছেন যে একটু একটু দুটো লাইন পাবো, আমি সংগঠিত সময় বেশি নেবো না, না পড়লে না। সার কথা কোথায় পাইবো? বাংলার ইতিহাস আছে কি? আমি সদর বলছি, সাহেবেরা বাংলার ইতিহাস সম্বন্ধে ভুরি ভুরি গ্রন্থ লিখিয়াছেন। স্টুয়ার্ট সাহেবের বই এত বড় ভারী বই যে ছুরিয়া মারিলে জোয়ান মানুষ খুন হয়, আর মার্শমান, লেথরিজ প্রভৃতি চুটকি তালে বাংলার ইতিহাস লেখে অনেক টাকা রোজগার করিয়াছে। ভাবা যায় ওই জায়গায় দাঁড়িয়ে, তাহলে 1838 সালে একজন ব্যক্তির জন্ম, উনি ধরুন চাকরি নিল, তার জীবনে আমি বলছি না, উনি 5 বছর প্রথমে ইংরাজি পড়াশোনা করেছেন, সংস্কৃত ইংরাজি পড়েছেন, তারপরে আইন পড়েছেন, প্রেসিডেন্সিতে পড়েছেন, হিন্দু কলেজ, সব জায়গায় পঠন পাঠন চাকরি করছেন কালেক্টর হিসেবে। তারপরে সেই জায়গায় ধরুন ওনার লেখালেখির সময় যদি আমরা 1881 সাল থেকে ধরি, বা তার একটু আগে 72, 75, যাই হোক, সেখান থেকে ধরে 1891 পর্যন্ত তাদের আমার লেখার জায়গাটা দেখবি। সেখানে বাংলার ইতিহাস বলছেন বাঙালিকে যায়, বাঙালিকে উনি 4টে জাতিতে ভাগ করেছেন। সবচেয়ে বড় কথা কিভাবে বলেছেন, যে একটু না বললে আমার থাকবে, ইংরেজ এক জাতি উনি, কারণ অনেকগুলো আমাদের ভাগ আছে তো। সেখানে কি বলছে দেখুন, একটু পরে দেখাই। টিউটন, নরমান বা ডেন, স্যাক্সন, ডেন, নরমান মিশে ইংরেজ জাতি জন্মেছে, কিন্তু বাঙালির অনেকগুলো এক জাতিক না, বহু জাতিক, এবং তারা আর্য। কি বলছেন, আমরা 4 প্রকার বাঙালি পাই। কি কি? এক আর্য, দ্বিতীয় অনার্য হিন্দু, তৃতীয় আর্য অনার্য হিন্দু, আর 3 হলো চতুর্থ জাতি বাঙালি মুসলমান। এবার তাহলে কি উনি বলতে চাইছেন আগে কি বাংলা ছিল না? দেখুন, বাংলা কিন্তু এখান মানে চট্টগ্রাম থেকে প্রায় পেশোয়ার পর্যন্ত বাংলা ধরা হতো, পরে অনেকবার ভাগটা হচ্ছে, এটা একদম প্রথম দিকে। তারপরে আদমশুমারি হলো, এই হলো, অনেক কিছু হওয়ার পরে এই যে বাংলার ইতিহাসটা লিখতে হবে, তাহলে কি বাঙালি ছিল না? তাহলে আর্যর আগে আক্রমণ করার আগে আমরা ছিলাম না? ছিলাম তো নিশ্চয়ই। তখন উনি সেটা বলছেন, পোল, ভিল মুন্ডা একটা জায়গা ছিলাম, দ্রাবিড় সভ্যতা ছিল, সেখানে মিশে গিয়ে আবার আর্য অনার্য অনেক কিছু হয়েছে। ব্রাহ্মণের সাথে শূদ্রের, ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের জাতক চন্ডাল হচ্ছে, এরকম অনেক রকম মিক্স। কিন্তু আমাদের বাংলার ইতিহাস সবাই বলল যে 17 জন অশ্বারোহীর আগে জিতে নিয়ে গেল, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি এলেন, বাংলাকে জয় করলে। বাংলার জয় কতটুকু করেছেন? করতে পারেননি। 17 জন অশ্বারোহীতে বাংলা জয় করেছিল, উপন্যাসের ঐতিহাসিক প্রমাণ কি? জয় করা সম্ভব? উত্তরবঙ্গ একদম, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ আনটাচ থেকেছে। তারপরে বলছেন, তুমি বলিবে তোমার ভূতের গল্প বিশ্বাস করি না, তাহার কারণ যে ভূত প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধ। ভাই বাঙালি, তোমায় জিজ্ঞেস করি, 17 জন লোকে লক্ষ লক্ষ বাঙালিকে বিজিত করলে এটা কি প্রাকৃতিক নিয়মের অনুগত? 17 জন অশ্বারোহী এসে, এবং উনি বলছেন, এই যে জন স্টুয়ার্ট বা যারাই লিখছেন, তারা মিন হাজারউদ্দিনের কিছু কিছু মুসলিম লেখকদের, তাদেরকে তিনি বলছেন এরা রাইট মানে সঠিক তথ্য দিতে পারেন না। কারণ শাসক সব নিজেরই গুণগান গাইবেন, সে কিভাবে কি করেছেন, কি করেছে, তার নিজের গুণ, ওটা কিন্তু নিরপেক্ষ ইতিহাস হয় না। আমার সেই জায়গাটা একটা গর্বের জায়গা। উনি বললেন, নীতি কথায় বাল্যকালে পড়া আছে, একটুখানি বলি। এক মনুষ্য এক চিত্র লিখিয়াছিল, চিত্রে লেখা আছে মনুষ্য সিংহকে জুতো মারিতেছে। শুনুন, চিত্রকর মনুষ্য এক সিংহকে ডাকিয়া সেই চিত্র দেখাইল। সিংহ বলিল, সিংহরা যদি চিত্র করিতে জানিত তাহলে চিত্র ভিন্ন প্রকার হইতো। বোঝা গেল? চিত্রকার, আমি আমার দিকে ঝোল টেনে বলবো, চিত্রকার বলে আমরা দেখলাম সিংহটাকে একটা জুতোর বাড়ি মারলো। সিংহ বলছে, আমাদের যদি চিত্র রাখতে পারতাম, তো বাঙালির অবস্থাটা সেই। এগুলো একটু পড়তে বলছি, আমাদের নিজেদেরকে জানার, সমৃদ্ধ করার জন্য, সমৃদ্ধ করতে হবে। সত্যি কথা, তিনি লিখেছেন, তুমি লিখিবে, আমি লিখিব, সকলেই লিখিবে, যে বাঙালি তাহাকেই লিখিতে হইবে। তুমি তোমার মতো ইতিহাস লেখো,
তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে লেখো। একটা মানুষ যখন উপন্যাস লেখে, স্বয়ং যিনি চিত্র পরিচালনা করছেন, সে কিন্তু তার নিজের চেতনা দিয়ে পান্নাকে সবুজ করেন, একদমই। সেখানে তার চিন্তাধারা রিফ্লেক্ট করবেই। আমরা একটু এবার চলে যাই তার সাহিত্যে। সাহিত্যে যদি যাই একটু ভালো হয়। একটা জিনিস না বলে, যেহেতু নাটক করি, এটা একদম মানে থেকে যাবে, একটু না বললে আমি বলতে পারবো না। আমরা বাংলা যারা ইংলিশ মিডিয়ামে পড়ি তারা কি করি, বাংলাকে, বাংলা ভাষা বলতে কষ্ট হয় ইত্যাদি, সেখানে লিখছে বাংলার বেঙ্গল নামটা কি করে হলো। বলছি, স্পেশাল পত্রে লিখছেন, একটু বলি আপনারা, এটা নতুন বেরিয়েছে যেটা সাহিত্য, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে, সেটার 3য় খণ্ডে পাবেন, একটু পড়ে দেখবেন। বাংলা কিন্তু এদেশের নাম বাংলা নয়, ইহার নাম বেঙ্গল, তাহা আপনারা সকলেই জানেন। অতএব এই কথা কেবল প্রবঞ্চনা মাত্র। আমরা বোধহয় বেঞ্জামিন গল, সংক্ষেপে বেঙ্গল নামে ইংরেজিতে এই দেশ বলছি, বেঞ্জামিন গল অনুসারে। এবং ক্যালকাটাটাকে কি বলছে, রাজধানীর নাম কালকাটা, কারণ কাল এবং কাটা এই দুটি বাংলা শব্দের নামের উৎপত্তি। এখানে এসে খুব ভালো কাল কাটানো যায়। ছোট্ট আমি আজকে সংঘমিত্রার কাছে কৃতজ্ঞ, আমি খুঁজে খুঁজে অনেকগুলো পড়াশোনা করলাম, এটা আমি সমৃদ্ধ হলাম। এবং সেটা না পড়লে হয় না, পরে কাউকে যদি জানাতে পারলেন সেটা আরো ভালো লাগে। আরেকটা জায়গায় যাচ্ছি, হ্যাঁ, কারণ হিন্দুইজম করতে গেলে খুব মুশকিল। অনেক অনেক জায়গায় উনি হয়তো মুসলমানদের অনেক রকম ভাবে চিকুর এরকম মানে কিছু কিছু ভাবে বলেছেন, সেটা আমি তো যাবো না। কিন্তু এই জায়গাটা একটা, এইটাকে একটা একটুখানি বলি, বাংলা সাহিত্যের আদর, এবার সাহিত্যের দিকটা যাবে তো, সেখানে উচ্চতরের শিক্ষিত উচ্চশিক্ষিত বাঙালি বাবু তস্য ভার্যা তার স্ত্রীকে বলছে, উচ্চশিক্ষিত কি হয়? ভার্যা বলে, পড়ি শুনি। কি পড়ো? যা পড়িতে জানি। আমি তোমার ইংরেজিও জানি না, ফরাসিও জানি না, ভাগ্যে যা আছে তাই পড়ি। 6 বর্ষ বাংলাগুলো পড়ো কেন? ওর চেয়ে না পড়া ভালো যে। কেন? ওগুলো সব ইমমরাল, অবসেন্স, ফিল্ডি। সেসব কাকে বলে গো? ইমমরাল কাকে বলে জানো? এই অর্থাৎ মরালিটি বিরুদ্ধ। সেটা কি চতুষ্পদে জন্তু বিশেষ? না না, কি জানো? ওহো, এরার বাংলা কোথায়? এই যে মরাল মানে, তাই আবার কি তোমার মরাল রাজংশ বুঝি? ছি ছি ছি, ও ম্যান, দাই নেম ইজ স্টুপিডিটি। মানে মেয়ে ছেলে মানে বোকা। ভার্যা কাকে বলে? বাংলা কথায় তো আর তত বোঝা যায় না, তবে আসল কথাটা এই যে বাংলা বই পড়া ভালো না। দেখুন, উচ্চশিক্ষিত আমাদের, যেমন আমরা একটা এখন সব ইংলিশ মিডিয়ামে যাই, সেই সময় একজন লোক, আজ থেকে কত বছর আগে ধরো, সে কিন্তু এই ব্যঙ্গটা লিখছে। আমি আর বেশি যোগে যাইবো না। তাই বইখানা নিতান্ত মন্দ না, গল্পটা বেশ। ভার্যা বলে, এক রাজা দুয়ো দুরানি গল্প, না না নল দল গল্প, তাছাড়া কি গল্প হতে নেই গো? তাছাড়া তোমার বাংলার কি আছে নাকি কিছু? হ্যাঁ, এটা তো নয়, এতে কাটলেট আছে, ব্র্যান্ডি আছে, বিধবার বিবাহ আছে, বৈষ্ণবীর গীত আছে। ভার্যা, এক্স্যাক্টলি, তাই তো বলছিলাম, ও 6 বর্ষগুলো পড়ো কেন? কেন পড়লে কি হয়? পড়লে ডিমোরালাইজ হয়। স্বামী বলছে, সে আবার কি গো? ধেমরাজা কি? ডিমোরালাইজকে সে ধেমরাজা শুনছে। কি চরিত্র মন্দ হয়! ভার্যা, স্বামী মহাশয়, আপনি বোতল বোতল ব্র্যান্ডি মারেন, যাদের সঙ্গে বসিয়া ও কাজ হয় তারা এমনই কুচরিত্রের লোক যে তাদের মুখ দেখিলেও পাপ হয়। আপনার বন্ধুবর্গ ডিনারের পর যে ভাষায় কথাবার্তা কন, শুনিতে পাইলে খানসামারও কানে আঙুল দেয়। আপনি যাদের বাড়ি মুরগি মাটনের শব্দ করে আসেন, পৃথিবীতে এমন কুকাজ নেই যে তারা ভিতরে ভিতরে করে না। তাহাতে আপনার চরিত্রের জন্য কোনো ভয় নেই। আর আমি গরিবের মেয়ে, একটা বাংলা বই পড়ে নিয়ে গোল্লায় যাব? মানে এরকম ভাবে চরিত্রগুলোকে উনি পড়েছে, দেখিয়েছেন যে পড়াটা ইংরেজি রকমেরই ভালো। পয়জন মানে উনি বাংলা পড়ার ফলে তার স্ত্রীকে কিভাবে দমিয়ে রাখবেন বা না রাখবেন তার একটা চিত্র কিন্তু তুলে ধরেছেন তার এই লেখার মাধ্যমে। এবার আমি যাব, বলছে, আর একটা কথা, এই সাহিত্যের জায়গায় ঢুকতে গেলে, মানে বাঙালি হিসেবে গর্ববোধ করি আমি, সাহিত্যের জায়গাটা আমার প্রথমেই যেটা আমাকে টাচ করে সেটা হচ্ছে উপন্যাস। উপন্যাস যেমন যে দেখেন, যিনি নাটক করেন, এত মর্মস্পর্শী। এবার আমি বলি, আমার যখন বয়স 12, 15, 16, তখন একরকম ভাবে পড়েছি। কপাল কুণ্ডলাটাকে নেব আমি, কারণ আমাদের ভেতরে
কপালকুণ্ডলার মতো সংসার করেও সংসার করতে চাই না, ঠিক বাধা থাকতে চাই না, সেরকম একটা চরিত্র আছে। উনি একটা বোহেমিয়ানিজম যেটাকে আমরা বলি, আমাদের এখানে উনি প্রত্যেকের জানেন ভেতরে। একটা, হ্যাঁ, একটা মেয়েকে তৈরি করেছেন, সে মানে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, তার সাথে একটা নবকুমারের প্রেম, এরকম একটা প্রেম ছোটবেলা দেখতে পড়তে খুব ভালো লাগতো, তাই না? 7, 8, 9-এ এরকম যদি আমার একটা ভালোবাসার লোক থাকতো, নবকুমারের যে চরিত্র তৈরি করেছে, সবচেয়ে যেখানে লাগে, কপালকুণ্ডলা লিখতে লিখতে উনি প্রতিটা ক্ষেত্রে নবকুমার ওকে খুব ভালোবাসে, নবকুমার কপালকুণ্ডলাকে খুব ভালোবাসে, তাকে বাড়িতে নিয়ে এসছে। ওরকম একটা, বন্যরা যেমন সেই পালামো, সেই ওনার দাদার লাইফ, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ওই মেয়েটি যদি জঙ্গলেই থাকতো তাহলে বোধহয় ভালো হতো। ওর সংসারে এলো, ঠিক ওকে ঠিক ও বাধা সাংসারিক পড়তে চাইছে না, হ্যাঁ, ও বাধা পড়তে চায়নি। বাধা পড়তে চায়নি, এবং সেটা বলছেও, ওর ননদের কাছেও বলছে। যখন নাকি আমার যেটা ভালো লেগেছে, সবচেয়ে আনন্দ লাগছে, আমি এই জায়গাটা না পড়ে ছাড়বই না, যেখানে বলছেন ভালোবাসা কিনা মানে এত পাণ্ডিত্য, মানে যার, মানে আমি বঙ্কিমের মানে তখন যে ফ্যান, মেঘদূত, রঘুবংশ ধরে ধরে গুলে গুলে আবার লাইন গুলি লিখছে, শুধু তাই নয়, তখন তো ইংরেজি লাইন তো কবিতা আমার কাছে পড়িনি আমরা, কখনো ম্যাকবেথ, কখনো ওথেলো, সেগুলো উপরে উপরে হেডিং দিয়ে তার সারমর্মটা তুলেছে। তার মানে তার পাণ্ডিত্য এক কণাও তো নেই। ওই চাকরি করেছেন কিন্তু, আর সেই বড় বড় মোটা মোটা বই লিখলেন কখন, 1838 থেকে 1891, 56-58 বছর বয়স, সেখানে এতগুলো কি করে করলেন। এবং যেখানে লিখছেন, এই জায়গাটা না বললে আমার মানে, যেখানে বলছেন স্বদেশে নিয়ে আসছেন, কপালকুণ্ডলাকে স্বদেশে নিয়ে আসছে, হ্যাঁ, একটু পড়ি, আমি জল খেয়ে নিচ্ছি, সঙ্গীতে জল চাইছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেখানে বলছেন আমাদের মন্দাক্রান্তা ছন্দে লেখা, দেখুন, শব্দাক্ষেয়ং যদপি কিলোতে গচ্ছকিনাং পুরস্তাৎ, বলে দেবো, কার্ণে লোলো কথয়িতুম ভূত আনন স্পর্শ লোভা। আমরা একটা ছল করি না, কানে কানে যে কথাটা বলা যায়, আমি কানে কানে কথাটা বলতে পারি, কিন্তু ইচ্ছা করে একটু মুখটা ছোঁয়ার জন্য একটু কানটাকে ধরলাম। কি বর্ণনা, কালিদাসের বর্ণনা। অনেক সময় উনি নারী সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে থেমে গেছে, এটা মনে রাখতে হবে। বঙ্কিমচন্দ্রের জন্ম, যাদবচন্দ্র চট্টোপাধ্যায়টা এমন একটা পরিবেশ, এটা আমাদেরও পরিবেশ তখন, আমরা যে পরিবেশে, আমি যে পরিবেশে জন্মেছিলাম, সেখানে বঙ্কিমই প্রেফারেন্স বেশি পেতেন, কারণ তার এই কুলীন ব্রাহ্মীণ এরকম কিছু অহংকারের মধ্যে দিয়ে উনি জন্মেছেন। তার ফলে উনি খুব একটা মানে এ করতে পারেন। যখন লিখছেন, যখন নাকি দেখালো, যখন নবকুমার দেখিলেন যে কপালকুণ্ডলা তার গৃহ মধ্যে সাদরে গৃহীতা হইলেন, তখন তাহার আনন্দ সাগর উছলিয়া উঠিল। অনাদরের ভয় যিনি কপালকুণ্ডলাকে লাভ করিয়া কিছুমাত্র আহ্লাদ বা কোন লক্ষণ প্রকাশ করেন নাই, অথচ তাদের হৃদয়াকাশ কপালকুণ্ডলার মূর্তিতে ব্যাপ্ত হইয়াছিল। এই আশঙ্কাতে কপালকুণ্ডলা পাণিগ্রহণ প্রস্তাবে অকস্মাৎ সম্মত হননি। কি জানি, যদি না নেয়, বাড়িতে যদি গ্রহণ না করে, যাকে তারপরে তো কপালকুণ্ডলাকে নিলেন। মানে কি যে করবেন সেই, মানে এই ব্যাপারটা, মানে উনি ভাবতে পারছেন না যে আমি কপালকুণ্ডলাকে নিয়ে কোথায় রাখি। ভালোবাসার মানুষ তো, আমি তাকে কিভাবে রাখবো সেটা উনি বুঝতে পারছেন না। তাকে বলো, সখীদের সামনে যে কথা প্রকাশ্যে বলা যায় না, এই মেঘদূতের লাইনটা তুললেন, শুধু তোমার মুখস্পর্শের লোভে কানে কানে বলবার জন্য মুখ খোলা, মানে চাইছে, কাছে নিতে চাইছে। উপরে এবার হেডিংটা দিয়ে কি বুঝবেন, ওটা হেডিংটাতে, হেডিংটার ভেতরে যে অবস্থাটা বোঝাচ্ছে, এখানে মনে রাখতে হবে পূর্ব মেঘ আর উত্তর মেঘ, মেঘদূতে উত্তর মেঘটাই হচ্ছে, পূর্ব মেঘে এসছে খালি প্রকৃতি, আর উত্তর মেঘ কবি কল্পনার সে নারীর দেহসজ্জা উপকরণ। কালিদাস সমগ্র প্রকৃতি রাজ্যে কোথাও যক্ষপ্রিয়ার অনুরূপ সম্পূর্ণ একটা প্রতিমা খুঁজে পাচ্ছেন না। সেখানে এখানেই তিনি তার সার্থক, মানে কিভাবে কোথায় একটা কোটেশনটা লাগিয়ে দিয়ে সেখানে তিনি কপালকুণ্ডলাময় জগৎ,
যেখানে নাকি উত্তর মেঘের তিনি নিলেন, উদাহরণটা নিলেন। উত্তর মেঘ মানে আমার কপাল কুণ্ডলময় জীবন। এরপরে খুব যেখানে কষ্টের, সেটা কিন্তু আমাদের খুব কাঁদায়, যেখানে এটা আমরা কি জানি, আপনাদের সকলকে একটু কপাল কুণ্ডলাটা পড়তেও বলবো। ওর সাথে পদ্মাবতীকে, ওর মানে পুরনো একবার বিয়ে হয়েছিল নবকুমারের, তার সাথে তার দেখা সাক্ষাৎটাকে সে লুকিয়ে দেখাটাকে সে মনে করেছে বোধহয় কোনো পুরুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে ইত্যাদি। ও তার ননদের জন্য চুল ছেড়ে টেড়ে বনের মধ্যে গেছে, মানে ও কিছু তো মানে না। ও শ্যামাসুন্দরীকে বলছেও যে আমার ঘর সংসার নেই। কপাল কুণ্ডলার কাছে সেটা বলেছে যে আমি কাপালিকার কাছে বড় হয়েছে, সবকিছু তো ওর কাছে ঠিক, ওর সাংসারিক জীব নয়। এবার কি বলছেন, যেখানে আমি একটু এলোমেলো হয়ে যাচ্ছি, কপাল কুণ্ডলা শেষ যেখানে নাকি আমাদের প্রেত ঘুমিয়ে লিখছে, লাস্ট শেষ প্যারাগ্রাফে লিখছেন যে আমি একটু এগুলো একটু হয়তো আমার, আচ্ছা, সেখানে তিনি বলছেন বপুষা করণোজ্ঝিতেন সা নিপতন্তি পতিম অপি অপাতায়ত ননু তৈলম নিকেশু বিন্দুনা সহ দীপ্তার্চিত রূপৈতি মেদিনী। রঘুবংশের ইন্দুমতি মারা যাচ্ছে, তখন ও স্বামীকে ধরে যখন মরছে, সেই তেলের যে তেলটা, তেলের দীপশিখাটা যখন পড়ে গেল, তার তেলের ড্রপ বা বিন্দুগুলো সেই মাটিতে পড়ে যায়। আমি বলছি বারংবার, একটু না পড়লে কিন্তু তাকে বোঝা যাবে না। আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছে, একটু কপাল কুণ্ডলা সবগুলো পড়ুন, নারী চরিত্র কিভাবে তৈরি করেছেন। এরপরে বলছেন নবকুমার বললেন, কপাল জিজ্ঞেস কাঁদবে কেন, কাঁদিবে কেন, কাঁদবে কেন? আবার সেই কণ্ঠ, নবকুমার বলছে ও জানে ওকে মারতে যাবে, ও কিছু বলছে না, চুল চুল ছেড়ে টেড়ে এগিয়ে যাচ্ছে, জানে বর মরছে, মারবে মারবে। নবকুমার কপাল কুণ্ডলাকে মৃন্ময়ী নামে বাড়িতে এনেছেন। যাকে তুমি জানিবে মৃন্ময়, তুমি তো কখনো রূপ দেখে উন্মত্ত হও নাই, বলিতে বলিতে নবকুমারের কণ্ঠস্বর যাতনায় রুদ্ধ হইয়া আসিতে লাগলো। তুমি তো কখনো আপনার হৃৎপিণ্ড আপনি ছেদন করিয়া শ্মশানে ফেলিতে আসো নাই। আপন হৃৎপিণ্ডকে, নিজের হৃদয়টাকে হাতে নিয়ে যাচ্ছে, কারণ কপাল কুণ্ডলাকে নবকুমার খুব ভালোবাসে, তাকে নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য। আমি একটা জিনিস জানতে চাইছি শক্তি, সেটা হলো যে রবীন্দ্রনাথের নারী, শরৎচন্দ্রের নারী এবং বঙ্কিমচন্দ্রের নারী, এই তিন নারীর মধ্যে কি তফাৎ? এটা আমরা মানে চর্চা আমি বলবো, তোমার এখানে তোমরা সকলে পড়েছো স্বাধীন চেতা, উনি কোন স্বাধীন চেতা, কোন অন্যরকম নারীকে তিনি প্রাণে ধরে বাঁচিয়ে রাখতে পারেননি। আমি একটা কথাই বলি, আমার ওনার প্রতি একটা একটু অভিমান, একটু দুঃখ, যেহেতু আমি বেথুন কলেজের ছাত্র। উনি বিধবা বিয়ে দিয়েছেন তার নারী চরিত্রগুলোতে, কিন্তু সেগুলোকে ঠিক রেখে দিতে পারেননি, মানে তাদের স্থায়িত্ব করে রাখতে চাননি। হয়তো তার সামাজিক কিছু মানে বাধা ছিল, এটা মনে রাখতে হবে। 1838-এ একটু বলি, 1838-এ তো বঙ্কিমচন্দ্রের জন্ম, তার কিন্তু 18 বছর, মানে 1820-তে বিদ্যাসাগর মহাশয় জন্মেছেন, 1774-এ জন্মেছেন আমাদের রামমোহন। দুটোই কিন্তু কনজারভেটিভ, এগুলো মনে রাখতে হবে। আমাদের যে কনজারভেটিভ যে চিন্তাধারা, রক্ষণশীল, এই যে লিঙ্কটা, এই তিনজনের লিঙ্ক, হ্যাঁ, 1774, 1820, ইতিমধ্যে 1824-এ কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ঢুকে গেছেন, 1838 বঙ্কিমচন্দ্র, 61, 63 রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ইত্যাদি, এত কিছু ঘটনা, মানে রেনেসাঁ, যেটাকে আমরা রেনেসাঁ বলি, ওই সময়। কথা বলবো, আমার এটা তোমরা কেউ আমাকে অন্যরকম ভাবে দেখো না। আমার যেটা একটু মনে হয়েছে, বিদ্যা তো একটু ঔদার্য আনবে, আর মানে গোড়ামিটা সংকীর্ণতা আনবে। সমাজকে খুব একটা ভেঙে কিছু করতে চাননি বঙ্কিমচন্দ্র। মেয়েদের কাছে এটা, তখন বেথুন কলেজ কিন্তু 1849 সালে বেথুন কলেজ বা বেথুন স্কুল বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেখানে দুর্গেশ নন্দিনী বা দেবী চৌধুরানী, এদেরকে স্ট্রং মহিলা হিসেবে দেখি, সব মহিলাদের এঁকেছেন, কিন্তু ওনারা কিন্তু শেষ পর্যন্ত যেন প্রফুল্লকে তার সংসারে
প্রফুল্লর মায়ের একটা বদনামে যে ওকে সরিয়ে দেওয়া হয়েছিল, প্রফুল্লকে যেন সংসারেই তাকে সুন্দর করে রাখতে হয়েছে। শেষে কিন্তু তার ওই জায়গাটা সেই মানে সেই জায়গাটা রাখেনি, সেই স্বাধীন চেতা রমণীকে তিনি রাখতে চাননি, পুরুষের অধীনেই রাখতে চেয়েছে। এটা আমি একটা বলবো, সে আমাকে নারীবাদী বলো মানুষবাদী বলো। আরেকটা কথা বলি, আনন্দমঠেও দেখি তিনি মা কি হইলেন, মা কি হয়েছেন, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে সব বললেন মা মা মা। সেটা পুরুষেরা তার স্বাধীনতাটা রেখেছেন। শান্তি যখন ঘোড়ায় চড়ে আসছে চড়ছে, তাকে সবকিছু করছেন, কিন্তু তাকে যখন দীক্ষা দেওয়ার জন্য ঠিক মানে সেই ভবানন্দ যেন সেই জায়গাটায় নেই। এবং দেবী চৌধুরী তো তাই, ও প্রফুল্ল যখন তার বাড়িতে শ্বশুর বাড়িতে ফিরে এলেন, তখন তিনি সেখানে যেন ভীষণ সৌন্দর্য যেন মানে আমি বলবো ওই জায়গাটা একটু মানে উনি পুরুষের অধীনে হতো রাখতে চেয়েছে। পুরুষের যে চিত্র তিনি দিয়েছেন, পুরুষের স্বাধীনতা দেওয়া, এমনকি শৈবলিনীকে যখন দেখা যাচ্ছে ওকে সব বলছে প্রেত আকাশ থেকে তোমাকে। আমি একজন এই ব্যাপারে আমি একজন লেখকের একটা কথা লাইন বলছি, সেটা হচ্ছে সূর্যমুখী থেকে শুরু করে সবকিছুই যেন মানে প্রত্যেকটা নারী চরিত্র যেন পুরুষের হাতেই মানে থেকে যাচ্ছে। এটা কিন্তু স্বাধীনতা দেওয়াই বলো, মানে স্ত্রী ধর্ম দুর্গেশ নদী উপনিষদ দেখছি স্ত্রী দানে আয়েশাকে ভালোবাসছে, আয়েশা তার একতরফা আমাদের ভালোবেসে যাচ্ছে। সেখানে ঠিক মানে তিলোত্তমাকে যতটা ভালোবাসতে পারছে, সেখানে ওর জগৎ সিংহের থেকে তরফ থেকে তার ভালোবাসা দেখাচ্ছে না, কিন্তু আয়েশা ওয়ান সাইড গেম খেলে যাচ্ছে। এইগুলো দিয়ে নারী যেন ত্যাগেরই প্রতীক, নারীকে ঠিক ত্যাগ করতে হবে বা এরকম মা হিসেবে রাখবে, কিন্তু যে তার সমান কাঁধে কাঁধ মিলিয়ে সেই চলাটা সম্ভবত আমি লেখাতে কিছু পাইনি। হয়তো কোনো সময় বীর সব জায়গায় ঘুরে টুরে এসে নারীকে সেই মানে তুমি নারী হতে হবে, কপাল কুণ্ডলা সব জায়গায় মানে শ্যামা সুন্দরীর কাছে নীতিমতো তিনি স্বীকার করেছেন যে আমি এটা জানলে আমি বোধহয় বিয়ে করতাম না। হ্যাঁ, বলছেন যে আমি তো অনেকগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বলছে যে যোগিনী শয়নঘরে যখন প্রবেশ করছে, আমি একজনের লেখা একটু পরে বলছি, লিখেছেন আমি একটা বই থেকে উল্লেখ করেছি, শয়নঘর অংশে যোগিনী কপাল কুণ্ডলা গৃহিণী মৃন্ময়ীতে রূপান্তরিত হয়েছে। কপাল কুণ্ডলা এখানে শ্যামা সুন্দরীকে বলছেন বিবাহ অর্থে দাসিত্ব করা জানলে সে বিবাহ করিত না। হলো তো কপাল কুণ্ডলাকে নবকুমারের কথা ভাবি ভেবেছে বিবাহ নামক এক বন্ধনের কথা। 1 বছরের বেশি সংসার কাটানোর পর তার সংসার সম্বন্ধে একটা বিরূপ মনোভাব দেখছে, যেটা আমাদের ভেতরে লুকিয়ে আছে, এবং সেখানে কিন্তু তাকে বাঁচিয়ে রাখলেন না। কানতে কানতে সে যাচ্ছে, যখন লাস্ট লাইনটা যখন প্রেতগুলি গিয়ে বলছে তুমি কি করছো, কপাল কুণ্ডলা হাত ধরিয়া নবকুমারকে উঠালেন, বিদুষর তুমি তো জিজ্ঞাসা করো নাই, আমি অবিশ্বাসী নই, একবার বলো তুমি জিজ্ঞেস তো করনি। নদীর দিকে চলে যাচ্ছে, বলো মৃন্ময় বলো, আমাকে বলো, গৃহে চলো। কপাল যাহা জিজ্ঞেস করিলে বলিব, আজি যাকে দিয়াছ সে তোমার পদ্মা উঠ, আমি অবিশ্বাসিনী নই, এ কথা স্বরূপ বলিলাম, কিন্তু আর আমার গৃহে যাইবে না। ভবানীর চরণে দেহ বিসর্জন করতে আসিয়াছি, নিশ্চিত তাহা তুমি করে তুমি গৃহে যাও, আমি মরিব, আমার জন্য রোদন করিও না। উনি অভিমানে আর বিশ্বাস, যেখানে রিলেশন যেখানে বিশ্বাসে তৈরি হয়, উনি কিন্তু নবকুমার মানে দিয়ে বাঁচিয়ে রাখতে যে চলো ফিরে যাই, সেটা কিন্তু পারেননি। আমার যেটা মনে হয়েছে, আমি একটু বলি, মৃচ্ছকটি নাটকটা তোমরা সবাই পড়েছো জানি। সংস্কৃত শূদ্র সে সময় একজন বারাঙ্গনাকে কিন্তু বধূর মর্যাদা দিয়েছে। দরিদ্র দরিদ্র যে চারু দত্ত ছিল তার সাথে তার বিয়ে দিতে পারলেন বারাঙ্গনা বসন্ত সেনা। সেই সাহসটা কিন্তু উনি দেখলো রোহিণীর ক্ষেত্রে ঠিক মানে টিকিয়ে রাখতে পারেন। এটা আমার একটা অভিযোগ বা অভিমান কিছু না, এখানে আমার কিছু কিছু এই জায়গাটা একটা বলা আছে। আমার একজন কলিগ তিনি লিখেছেন যে ওই জায়গাটা যে নারীর খালি লাবণ্য আর লাস্যই তার প্রধান অস্ত্র জিজ্ঞেস করছেন, তার মেধা রণকৌশল এসবকে অর্থহীন। যে শান্তি, আমি ডক্টর রিয়া চক্রবর্তী একটা লাইন বলছি, যে শান্তি অবহেলায় ধনুকে গুণ করাতে পারেন, সেই তাকে কটাক্ষের উপর শেষ আশ্রয় খুঁজতে হয়, হয়তো তাই এই আদিকাল থেকেই তো হয়। স্বয়ং দশভুজার নীতিও যে এমনই পায়। ওড়িশায় প্রচলিত দেবীর অসুর নিধন কাহিনীতে আমরা পাই, যখন দেবী দেখালেন যে অসুর সত্যিই পরাজিত হওয়ার নয়,
তিনি তাকে প্রলুব্ধ করলেন নগ্ন হয়ে, সেই ভুবন মোহিনী নগ্নতা দেখে অসুর বল সেই ফাঁকে তাকে বধ করাবো। আসলে দেবত্বের মুখ্য তো নারী, পুরাণের লাটাইটাকে পুরুষ নিজের হাতেই রেখেছে। এটা আমাকে দৃষ্টতা সহকারে বললেও সেই সময় রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র যেভাবে মেয়েদেরকে দেখেছেন, আরেকটা মনে রাখতে হবে, আমরা কিন্তু কয়েক দশক এবার আমরা যখন বইটা পড়ছি, আমাদের সামনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসে গেছেন, যেখানে খালি ব্রাহ্মণ চরিত্র বা উচ্চ বংশ মিত্র চ্যাটার্জি, গ্রহ মিত্র, বদ্যি এসব না, অনেক বাগদি চরিত্র তারা হিরো হচ্ছে, কবিতরে আমরা পড়ে ফেলেছি। হ্যাঁ, আর আমরা পড়ছি মানিক বন্দ্যোপাধ্যায়। সুতরাং আমাদের দৃষ্টিটা তো ওইভাবে তৈরি হবেই। বঙ্কিমচন্দ্রের রোমান্টিক গল্প, সে সময় একটা মেয়ে খুব ভালো সারেন্ডার করতে ভালোবাসে, আত্মসমর্পণ করতে ভালোবাসে, সেটাই নারীকে, সেটা আমরা তখনকার মতো 7, 8, 9, 10, 11 যেই নাকি বড় হচ্ছে, তখন আমি কেন ওইভাবে চলবো না, আমি কেন চুল খুলে রাখলে বেরোলে অসুবিধা হবে, রাতে কেন চুল খুলে বেরোবো না। দেবতারও তো আমাদের সবাই তো দেবীরা চুল খুলেই আসে। মা বলতেন, আমার মারা সব মানে কনজারভেটিভ, দপদপায় চলে নারী, কসকস হয়ে যায়, কলসির জল তার নিমেষে শুকায়, ধপধপ করে যেতে পারবো, টকপক করে যেতে পারবো, চুল খুলে যেতে পারবো না। এই যে ধ্যান ধারণাগুলো আমাদের ছড়ায় ছড়ায় শেখাতেন, সেগুলো তো মনে হয় যেন একটা রক্ষণশীল পরিবেশের মধ্যে বড় হয়ে তুমি যতটুকু করো ততটুকুর মধ্যে থাকো। কারণ আমি একটা কথা নাটক অভিনয় করে বলছি, অভিনয় করে সিনেমা করো, এখনো পর্যন্ত কি আমরা কি সংবাদপত্রে বা কোথাও দেখি যে নৃত্যশিল্পী বা বিরাট নাটকের অভিনেত্রী মেয়ে চাই সম্বন্ধে? দেখি তো না। সেই আমরা কি স্কুল টিচার পছন্দ করি, শিক্ষিকা পছন্দ করি, আমরা নিজেদেরকে একটা বেঁধে নিচে যায়, এই জায়গাটা ভালো, একটা এয়ার হোস্টেস হবে, চাকরি করবে, বাইরে চাকরি করবে। ঠিক আমরা এখনো বঙ্কিমচন্দ্রের মধ্যে ঢুকে বসে আছি পুরুষরা, সেই জায়গাটা কিন্তু এখনো দিতে পারিনি। আমরা বলছিলাম। ভালো লাগলো, আজকে আমাদের সময় শেষ। আমরা একটা অন্য আঙ্গিকে পেলাম বঙ্কিমচন্দ্রকে, কারণ আমরা বরাবর জেনে এসেছি বঙ্কিমচন্দ্রের নারী মানে তার একটা আলাদা মেধা শক্তি, ভীষণ তিনি মানে কি বলবো, তার মধ্যে আগুন থাকে। কিন্তু এই যে শক্তি আমাদেরকে বলে দিল যে না, তারপরেও তাকে দমিয়ে ফেলা হয়েছে, পুরুষ তাকে ঘরে বন্দি করার চেষ্টা করেছে, যেমন কপালকুণ্ডলাকে, যেমন প্রফুল্লকে। এরকম নারী যাদের মধ্যে আমরা সেই শক্তি দেখেছি, তাকে কিন্তু পুরুষ আবার তাকে ঘরে এনে বন্দি করার চেষ্টাই করেছে। অর্থাৎ তার যে চরিত্র, বঙ্কিমচন্দ্রের যে চরিত্র, তারা তো তার ভাবনা, তার চিন্তা, আমরা যারা লিখি আমরা তো আমাদের ভাবনাকেই ফুটিয়ে তুলি। তাহলে এখানে আমরা বঙ্কিমকে আরেকটা আঙ্গিকে দেখলাম, অর্থাৎ প্রত্যেকের মধ্যেই সেই মেল শভিনিজম যেটা কাজ করে, আমরা নারী হিসেবে সেটাকে আজকে ভাগ করে নিলাম। তবে হ্যাঁ, ওনার উপন্যাস আমরা পড়েছি, পড়ে যত আমরা পড়েছি তত আমরা মানে উদ্বুদ্ধ হয়েছি। তার তো মানে উপন্যাস নিয়ে যেসব সিনেমা হয়েছে প্রত্যেকটা আমরা হা করে দেখেছি একের পর এক। সে তো মানে কি বলবো, আপনারাও প্রত্যেকে দেখেছেন এবং বারে বারে সেই ছবিগুলো ফিরে আসছে বিভিন্ন আকারে, সে দেবী চৌধুরানী হোক, দুর্গেশ নন্দিনী হোক, কপালকুণ্ডলাই হোক, সব ছবি। তো সেই আমরা দেবী চৌধুরানীর শ্বশুরকেও দেখেছি, শেষকালে এসে আবার তিনি ক্ষমা চাইলেন। তার যাকে তিনি বলেছিলেন যে বেগ বড় অস্থির নয়, তুমি ভিক্ষে করে খাও বা চুরি করে খাও বা ডাকাতি করে খাও, তাই সেই ডাকাত হয়েছিলেন তিনি। তো এইগুলো সেই ছোটবেলা থেকে আমাদের দেখে আসা ভাবনা চিন্তা, এবং তার মধ্যে যে পুরুষের যে ভাবনা বা চাপিয়ে দেওয়া, সেটাও আমরা দেখলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমরা আবার কোনো একটা প্রোগ্রামে নিশ্চয়ই শক্তিকে পাবো। আজকে আমরা এখানেই শেষ করব। প্লিজ প্লিজ আপনারা দেখুন, সবাই আপনারা কমেন্ট করুন এবং শেয়ার করুন। আমি সবাইকে বলবো, আমাদের এই বাংলা আবারের প্রত্যেক শনিবার আমরা যে বসি, আমরা যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করি, এবং আমাদের আগামীকাল অর্থাৎ রবিবার আরেকটা প্রোগ্রাম হবে, সেটা হলো আমরা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আলোচনা করব। সেখানেও আমাদের একটা খুব ভালো প্রোগ্রাম আছে, আপনারা সবাই থাকবেন, আপনারা সবাই লিখবেন শক্তির যে আজকে অসাধারণ বিশ্লেষণ, এটা আপনাদের কেমন। আজকে এখানেই সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করলাম।
শক্তি, অনেক অনেক ধন্যবাদ আমাদের আমি এখানে। একটু বলে নিচ্ছি, একটু এলোমেলো হয়েছে কারণ আমি অনেকটা বিস্তার করে পড়াশোনা করেছি, বই হাতে এসেছি লাইন লাইন করে পড়াবো বলে বলতে পারি না। আমাকে আর একদিন ওর বঙ্কিম সম্পর্কে পুরো ডিটেলস প্রত্যেকটা লাইন অক্ষরে, আমি কমলাকান্তকে নিয়ে বলতে চাই, মুচিরাম গুরকে নিয়ে বলতে চাই, কি যে অসমান আমি লেখা নাটকগুলো পড়ে শোনাতে চাই যে কি লিখেছেন সে সময়। আর সংস্কৃত মানুষ হিসেবে সংস্কৃতটাকে ওইভাবে সামনে নিয়ে এসছেন ইংরেজি সাহিত্যের সাথে সাথে। নিশ্চয়ই আমরা করবো, আমরা একটা প্রোগ্রাম করবো। দুর্গেশ নন্দিনীর প্রথম উপন্যাস এবং সেটা সব ভাষাতে অনুবাদ হয়েছিল, এটা গর্বের জায়গা। সেই ভারতেন্দু মানে আমাদের হিন্দি লেখকরা তামিল ভাষা সব ভাষা অনুবাদ হচ্ছে মহারাষ্ট্রের ভাষাতে, সে মানে গর্বের জায়গা। বাঙালির লেখার জায়গাটা খুলে দিয়েছেন বঙ্কিমচন্দ্র। তাকে নারীবাদী ভাষায় দেখবো না, আমি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র বা যে জায়গাটায় পৌঁছে গেছেন সেখানটাই বললাম আমার ক্ষমা করে নেবেন, আমার অনেক জড়িয়ে গেছে, অনেক লেখা আর অনেক বেশি গিলে ফেলেছি, খাওয়াটা ঠিক কদিন করে বলবো যে বলার মতো হয় না, আমাকে ক্ষমা ঘেন্না করে নেবেন। না না, খুব ভালো, খুব ভালো, খুব এনজয় করলাম, অনেক ধন্যবাদ।